Mahabaleshwar, a magical hill station in the Sahyadris or Western Ghats, offering magical forest, history and breathtaking views. এই ভিডিওতে আজকে আমরা বলবো আমরা মহাবালেশ্বরের কোথায় কোথায় ঘুরেছিলাম। কিভাবে পৌঁছেছিলাম সেটা জানার জন্য আমাদের আগের ব্লগটা অবশ্যই দেখবেন। ₹250 অর্থাৎ 50 পার হেড আর গাড়ির জন্য ₹50 পে করে আমরা স্টার্ট করলাম আমাদের আজকের জার্নি। দিনটা শুরু করলাম মহাবালেশ্বর টেম্পলে মহাদেবের দর্শন করে। এই মন্দির চত্বরে গাড়ি রাখার জন্য পার্কিং ফিজ নিয়েছিল ₹40 আর ঢোকার আগে পার হেড ₹5 করে দিতে হয়েছিল। আরও ₹5 দিতে হয়েছে আমাদের পার হেড। বললো ওটাতে এন্ট্রি কভার হয়েছে, কিন্তু এর বাইরেও এটা নাকি গ্রাম পঞ্চায়েত আবার, তো সেই গ্রাম পঞ্চায়েতের জন্য আমাদের পার হেড আবার ₹5 দিতে হয়েছে, মানে টোটাল $20 দিতে হয়েছে। এই মন্দিরটি প্রায় 45,000 বছরের পুরনো। এটি নির্মাণ করেছিলেন চন্দ্রপুরের রাজা সিনহান। মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এই শিবলিঙ্গকে মহাবালেশ্বর বলা হয়, যার মানে মহান শক্তির অধিকারী ঈশ্বর। এখান থেকেই এই জায়গার নাম হয়েছে মহাবালেশ্বর। মহা এবং বল মিলে হয়েছে শক্তি এবং তার সাথে ঈশ্বর মানে ভগবান। এখান থেকে একটু হেঁটে গেলেই পৌঁছে যাবেন আরেকটি পবিত্র মন্দিরে, যার নাম পঞ্চগঙ্গা মন্দির। এই মন্দির থেকে 5টি নদীর উৎপত্তি হয় বলে এই নাম। এই 5টি নদী হল কৃষ্ণা, কোয়েনা, গায়ত্রী, বেনা এবং সরস্বতী। এই নদীগুলি একই জায়গা থেকে বেরিয়ে আসে, যেটাকে বলে গোমুখ। এই গোমুখ থেকে গঙ্গার মতোই প্রবাহ দেখা যায় এবং সেটা একেবারে মন্দিরের ভিতরেই। এই স্থান শুধু ধর্মীয় নয়, প্রকৃতি ও শান্তির মিলনস্থল। মন্দির চত্বরে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড বটবৃক্ষ, ঠান্ডা হাওয়া আর পবিত্র পরিবেশ আপনাকে এক অন্যরকম অভিজ্ঞতা দেবে। এরপর আমরা স্টার্ট করলাম লিঙ্গমমালা ওয়াটারফলসের দিকে। এসছি এখন লিঙ্গমালা ওয়াটারফলসটা দেখতে। তো এখানে একটু বলে দিই, দুটো রুট আছে। একটা যেটা ম্যারিয়েটের ঠিক পাশ থেকে একটা রাস্তা যায়, আর আরেকটা হচ্ছে গিয়ে ফরেস্টের থেকে যে রাস্তাটা যায়, যেখানে 200 to 300 স্টেপস আছে। তো এই 200 to 300 স্টেপস দিয়ে যে রাস্তাটা, সেটাতে কোনো এন্ট্রি ফি লাগে না। আমরা যেই পাসটা কাটলাম সেটাতেই হয়ে যাবে। কিন্তু যদি আমরা এটা থেকে আসি তাহলে এখানে অ্যারাউন্ড 500 মিটার মতন হাঁটতে হয়, কিন্তু এখানে এক্সট্রা টাকা লাগে, যেটা হচ্ছে পার হেড $20। তো আমরা আপাতত এটাতেই এসছি, যেখানে একই ওয়াটারফল, খালি দুটো রুট আলাদা। একটাতে কোনো এন্ট্রি ফি নেই, বাট ওটাতে 200 to 300 স্টেপস আছে, আর এটাতে এন্ট্রি ফি আছে, কিন্তু এটাতে অতগুলো স্টেপস নেই, আর নর্মাল রাস্তা, মানে 500 মিটার্স মতন হাঁটলেই হয়। তো আমরা আপাতত এইটাতে এসছি। লিঙ্গমালা ওয়াটারফল মহাবালেশ্বরের হিডেন জেম বলা যেতে পারে। প্রায় 1.5 কিলোমিটার মতন ট্রেকিং করে তবে পৌঁছতে হবে এই ওয়াটারফলের ভিউ পয়েন্টে। তবে রাস্তাঘাটের ব্যবস্থা ভালোই করা আছে এই রুট দিয়ে গেলে।
চারিপাশটা সবুজ গাছপালা, পাখির ডাক আর হালকা ঠান্ডা হাওয়া, মনে হয় যেন একটা অন্য জগতে চলে এসেছি। এখানে দাঁড়িয়ে থাকা মানেই মন শান্ত হয়ে যায়, শুধু প্রকৃতির শব্দ আর আপনি, এক শান্ত জগৎ। এই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে, এখান থেকেও এই পথে আসা যায়, তবে এক্ষেত্রে 300 থেকে 400 সিঁড়ি পেরিয়ে তবে এই রাস্তায় পৌঁছানো যায়। রাস্তা ধরে এগিয়ে গেলে প্রথমেই বাঁ হাতে পড়বে এই অসাধারণ ভ্যালি ভিউ পয়েন্ট। দুদিকে সবুজ পাহাড়, মাঝখান থেকে সরু নদী, যেন স্বপ্নের এক দৃশ্য। এবং তারপর আরও কিছুটা এগিয়ে গেলেই সামনে দেখা মিলবে লিঙ্গমালা ওয়াটারফলসের। কি অসাধারণ সেই দৃশ্য, মনে হচ্ছিল ছোটবেলায় পড়া ফেরি টেলসের প্রতিচ্ছবি। কখনো মেঘ, কখনো বৃষ্টি, অসাধারণ ওয়েদার। আর সত্যি কথা বলতে এত সুন্দর গ্রিনারি, আর মানে পুরো সবুজ হয়ে আছে চারিদিকটা, প্রচন্ড সুন্দর, অসাধারণ অসাধারণ। এখান থেকে বেরোতে বেরোতে দুপুর হয়ে গেছিল এবং আমরা চলে গেছিলাম সোজা মহাবালেশ্বরের একটা ফেমাস রেস্টুরেন্টে, যার নাম বাগিচা। ওখানে গিয়ে প্রথমেই টেস্ট করলাম ওখানকার বিখ্যাত খাবার কর্ন প্যাটিস, এবং তারপর তার সাথে নিলাম মহারাষ্ট্রিয়ান ভেজ থালি বা মারাঠি থালি। আইটেমগুলো বেশ লোভনীয় ছিল এবং প্রচুর রকমের আইটেম অ্যাভেলেবেল ছিল। খাবারের টেস্টও বেশ ভালো ছিল, লাঞ্চ করার জন্য একদম আইডিয়াল জায়গা। বাগিচাতে একটা বিশাল বড় স্ট্রবেরি ফার্মও ছিল, আর আমরা লাঞ্চের পর ডেজার্ট হিসেবে অর্ডার দিয়েছিলাম ফ্রেশ স্ট্রবেরি উইথ আইসক্রিম, যেটার টেস্ট অনবদ্য ছিল। আপনারা গেলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ভিনা লেক, এটি মহাবালেশ্বরের একটা প্রচণ্ড পিসফুল জায়গা। আমরা কাটিয়েছিলাম কিছু মুহূর্ত সেই লেকের সামনে। যদিও আমরা বোটিং করিনি, কিন্তু ট্যুরিস্টরা এখানে বোটিং করতে পারেন। লেকটি সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এরপর লেকের সামনে কিছু ভ্যালুয়েবল টাইম স্পেন্ড করে আমরা এগিয়ে গিয়েছিলাম টুয়ার্ডস আওয়ার নেক্সট স্টপ। এরপর আমরা গেছিলাম ইকো পয়েন্ট এবং কেটস পয়েন্ট দেখতে। এর আশেপাশে আরও কয়েকটা ভিউ পয়েন্টস ছিল এবং এই সব কিছু একটাই এরিয়ার মধ্যে ছিল। এই এরিয়াটায় লাস্ট এন্ট্রি হয় বিকেল 5টা অবধি এবং এই পার্কটা খোলা থাকে বিকেল 5:30 অবধি। এখানে কোনো আলাদা পার্কিং ফি নেই। অপূর্ব প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা প্রায় ঘণ্টাখানেক এই সুন্দর পরিবেশে ছিলাম। I love my India! এরপর চোখে পড়ল গোলমাল মুভিটাতে ব্যবহার করা সেই বাইকটি। আমরা যারা বলিউড প্রেমী তারা ডেফিনেটলি এই বাইকটার হিস্ট্রি তো সবাই জানি। এই কেটস পয়েন্ট থেকে যে ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছিল সেটা অনেকটা একটা হাতির মাথার মতো।
তাই এটাকে অনেকে এলিফ্যান্ট হেডস ভিউ পয়েন্টও বলে। সত্যি কথা বলতে মনে হচ্ছিল একটা মায়ানগরীতে আছি, তার চেয়ে কিচ্ছু কম না। এত সুন্দর মেঘের খেলা, পাহাড়ি বাঁক, সবুজ রং মনকে আলাদা রকমের শান্ত করে তুলেছিল। দু চোখ ভরে উপভোগ করছিলাম এই অসাধারণ ভিউ পয়েন্টটি। ধীরে ধীরে পার্কটি বন্ধ হচ্ছিল এবং হঠাৎ করে নেমে এলো এক পশলা বৃষ্টি। আহা, সেই বৃষ্টি উপভোগ করতে করতে এইবার সময় হয়েছিল আবার হোটেলে ফিরে যাওয়া। একটু চা, স্ন্যাক্স আর ডিনার করে শেষ হয়েছিল দিনটা। মহাবালেশ্বরে আমাদের ডে 3, আর আমরা আজকে আমাদের দিনটা শুরু করছি প্রতাপগড় ফোর্ট থেকে। এতটাই ফগ হয়ে আছে রাস্তায় যে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে একদম ক্লোজেও কিছু দেখা যাচ্ছে না, এতটাই ফগ। অ্যাকচুয়ালি ফগ না, এগুলো মেঘ নেমে এসছে। একদম ক্লোজ এলে তখন গিয়ে বোঝা যাচ্ছে যে কেউ দাঁড়িয়ে আছে বা কিছু। ওর জন্য গাড়ির স্পিড একদম কম, মিনিমাম। এখান থেকে স্টার্ট হলো অ্যাম্বেনেলি ঘাট। আমরা সকাল 9টায় স্টার্ট করেছিলাম। রাস্তায় এত মেঘ ছিল যেন মনে হচ্ছিল একদম মেঘের কোলে পৌঁছে গিয়েছি। এ এক অপূর্ব অনুভূতি ছিল। রাস্তার দু সাইডে পাহাড় এবং সেই পাহাড় থেকে ঝরে পড়ছে অজস্র সব সুন্দর সুন্দর ওয়াটারফলস। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতন নয়। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম প্রতাপগড় ফোর্টে। এটা ছিল প্রতাপগড় ফোর্টের পার্কিং এরিয়া। এখানে কোনো পার্কিং ফি লাগেনি। এরপর আমরা একজন গাইড হায়ার করেছিলাম এবং প্রতাপগড় ফোর্টের এন্ট্রি পয়েন্ট অবধি ট্রেক করে উঠেছিলাম, প্রায় 10 মিনিট মতন। আমরা পৌঁছলাম প্রতাপগড় ফোর্ট এবং আমরা এখানে একজন গাইড কে হায়ার করলাম। এটা হচ্ছে তার স্লিপ। এখানে নিচে অনেকে, মানে যেখানে পার্কিং এরিয়াটা সেখানে কিন্তু অনেকে বলবে, কিন্তু এখানে আমরা গভর্নমেন্ট একটা একটা সংস্থা করা আছে, সেখান থেকেই আমরা গাইড নিয়েছি এবং 600 টাকা নিয়েছে 4 জনের জন্য, মানে এটা ফিক্সড রেট, তো 600 রুপিস। তো এবার আমরা পুরো ফোর্টটা ঘুরে দেখবো এবং এটার হিস্ট্রিটা জানবো। প্রতাপগড় ফোর্ট পুরোটা দেখার জন্য, কমপ্লিটভাবে পুরোটা একদম ঘুরে দেখার জন্য টোটাল 1.5 আওয়ার্স থেকে 2 আওয়ার্স মতন লাগে। আর প্রথমেই প্রায় অনেকটা ট্রেক করে উঠতে হয় এবং সেটাই আমরা উঠছি এখন। এই ফোর্টটার কিন্তু একটা বড় সিগনিফিকেন্স আছে। दिखा देंगे वो कहाँ पे आता। इस विलेज का राजा था चंद्रराव मौर्य, वो तो गद्दार था। ये जो सामने पहाड़ दिख रहा है, यहाँ पे पहला पहाड़ था, यहाँ पे पहला फोर्ट नहीं था। ये जो पूरे पहाड़ है इस मौर्य के अंदर में था। शिवाजी राजा ने मौर्य को बहुत ही बार समझा था कि हम दोनों मराठा। সবুজ পাহাড়ে ঘেরা এই জায়গাটা শুধু সুন্দর নয়, এর সাথে জড়িয়ে আছে ছত্রপতি শিবাজি মহারাজের গৌরবময় ইতিহাস। প্রতাপগড় ফোর্ট তৈরি হয়েছিল 1656 সালে শিবাজি মহারাজের আদেশে। এই ফোর্টের মূল উদ্দেশ্য ছিল পাহাড়ি এলাকা রক্ষা করা আর শত্রুর ওপর নজর রাখা।
এই দুর্গেই ঘটেছিল আফজাল খানের সঙ্গে শিবাজি মহারাজের ঐতিহাসিক যুদ্ধ, যেখানে আফজাল খান পরাজয় হয়েছিলেন। মহারাষ্ট্রের ইতিহাসে এটি একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এখানে রয়েছে ভবানী দেবীর মন্দির, যেটা শিবাজি মহারাজের বিশ্বাসের প্রতীক। অনেকে বলেন ভবানী দেবী ছত্রপতি শিবাজিকে শক্তি ও আশীর্বাদ দিয়েছিলেন। প্রতাপগড় ফোর্ট এসে আপনি শুধু ইতিহাস নয়, পাবেন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আর এক ধরনের গর্বের অনুভূতি। पुराने घोड़े की तबेले थी जो राजा की माँ थी जीता माता, वो यहाँ पे रहती थी। ये सारी जगह ब्रिटिश लोग गिरा के चला गए। बाद में इस किले के अंदर राजा की याद पूरी चाहिए, इंडिया गवर्नमेंट ने स्टैचू बैठा। इस स्टैचू का वेट कितना वजन 4500 kg, 4.5 टन। ये मेटल ब्रॉन्ज, पंचधातु, 5 मेटल, इनके आते समय अलग अलग 17 पार्ट यहाँ लाकर ज्वाइन किया। ফোর্টের মধ্যেই ছিল একটা খুব সুন্দর সুভিনিয়ার শপ, যেখানে বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল জিনিস পাওয়া যাচ্ছিল। কিছুক্ষণ সময় সেখানে কাটিয়ে আমরা আবার স্টার্ট করলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। মাত্র 3 কিলোমিটার যেতেই ডান দিকে চোখে পড়ল একটা ছোট্ট গ্রাম, যেখানে বিভিন্ন হ্যান্ডিক্রাফটের জিনিস পাওয়া যাচ্ছিল। গ্রামটা ঘুরে দেখার জন্য ফি ছিল 100 রুপিস। আমরা পুরোটা আর ঘুরে দেখিনি, তবে সামনে থেকে কিছু জিনিসপত্র কিনে আমরা আবার স্টার্ট করেছিলাম। একটা ট্র্যাডিশনাল গ্রাম, এবং এখান থেকে আমরা কিছু মারাঠি নথ নিলাম, তার সাথে আরও কিছু টুকটাক গিফটস নিয়েছি। এখানে 100 টাকা করে এন্ট্রি ফি, এই গেটটা দিয়ে ঢুকতে হয়। ভিতরে আরও অনেক রকমের ট্র্যাডিশনাল জিনিস আছে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে প্রকৃতিকে উপভোগ করতে করতে মহাবালেশ্বর থেকে একটু দূরে পাঞ্চগানি বলে একটি শহরে পাড়ি দেওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। কিন্তু সেই রাস্তাতেই চোখে পড়ল একটা খুব সুন্দর ঝর্ণা। হ্যাঁ, প্রচুর ঝর্ণা ছিল, কিন্তু এটা যেন একটু বেশি মন কাটছিল। ফিরছিলাম প্রতাপগড় ফোর্ট থেকে, ঠিক তখনই অজস্র ওয়াটারফল, তার মধ্যে এইটা চোখে পড়ল। অসাধারণ, খুব সুন্দর, একবার দেখাই। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণের জন্য এবং উপভোগ করলাম সেই অদ্ভুত সুন্দর ওয়াটারফলটা। তারপর মজা করতে করতে, আনন্দ করতে করতে পৌঁছে গেলাম পাঞ্চগানির প্রথম স্পট, মানে দ্য সিডনি পয়েন্টে। সেখানে পৌঁছে দেখতে পেলাম প্রকৃতির একদম অন্যরকম একটি রূপ। এতক্ষণ বৃষ্টি, সবুজ পাহাড়, এখন তার সাথে আমরা দেখতে পাচ্ছিলাম একটা খুব সুন্দর নীল নদও। ব্রিটিশ শাসনের সময় এই জায়গাটির নাম তারা সিডনি পয়েন্ট রেখেছিলেন। বলা হয় এই জায়গাটি থেকে নাকি সানসেট দেখতে অপূর্ব লাগে। একটা হ্যাঙ্গিং ব্রিজও করা আছে এই জায়গাটিতে, সেখান থেকেও এনজয় করা যায় দারুণ একটা ভিউ। পয়েন্টটা এত সুন্দর, আমি মা বাবাকে বলছিলাম যে আমরা যখন সুইজারল্যান্ডে ছিলাম তখন এরকম অনেকটা সিমিলারিটি মানে পেয়েছিলাম। হ্যাঁ, একদম সেম নয়, ডেফিনেটলি অনেক তফাৎ আছে, বাট তাও এরকম হালকা একটা এই ভাবটা, মানে এই ফিলিংটা আমরা ওখানে পেয়েছিলাম। জায়গাটা এতটাই সুন্দর। তো ব্রিটিশরা এই জায়গাটার নাম সিডনি পয়েন্ট রেখেছে। তো মেবি ফর সাম রিজন এটা হয়তো সিডনির সাথেও রেজেম্বলেন্স আছে, সেই কারণেই রেখেছে। বাট যাই হোক, জায়গাটা কিন্তু অসাধারণ। আর এখান থেকে খুব সুন্দর সানসেটও দেখা যায়, বাট আমরা সানসেট অবধি ওয়েট করতে পারবো না, তাই আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। এখন 4:30 বাজে, আর হয়তো 1 ঘন্টা পরেই এখানে সানসেট হয়ে যাবে। বাট আপনারা যদি আসেন তাহলে ডেফিনেটলি সানসেটের সময়টাও আপনারা কিন্তু আসতে পারেন। তাছাড়াও জায়গাটা খুব সুন্দর, সানসেট ছাড়া এমনিও জায়গাটা খুব সুন্দর। এরপর আমরা পৌঁছলাম পার্সি পয়েন্টে। এই পার্সি পয়েন্টে বিভিন্ন রকমের স্টল ছিল, এবং সত্যি কথা বলতে কিছুক্ষণের জন্য ফিরে গেছিলাম সেই শৈশবের দিনগুলোতে।
সেই অপূর্ব ভিউ এবং ছোটবেলায় খেলা সেই ছোট ছোট গেমসগুলো। তো আমরা এখন এসেছি পার্সি পয়েন্টে। পার্সি পয়েন্টের ভিউ আর সিডনি পয়েন্টের ভিউ কিন্তু অলমোস্ট সেম, মানে একই জায়গার ভিউ পাওয়া যায়। এটা খালি মানে এই নদীটার এই সাইডটা আর ওটাতে একদম ওই মাঝখান থেকে ভিউটা পাওয়া যায়, এটাই যা ডিফারেন্স। তাছাড়া কিন্তু আর কোনো ডিফারেন্স নেই। আর সিডনি পয়েন্ট থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়, বাট পার্সি পয়েন্ট থেকেও দেখা যায়, আমি দেখিয়ে দিচ্ছি। এদিকে সানসেট হচ্ছে, বাট স্টিল ওই দিকটাতে বেটার। কিছুক্ষণ প্রচণ্ড আনন্দ করলাম এই পার্সি পয়েন্টে এবং তারপর এখান থেকে স্টার্ট করে আমরা পৌঁছে গেলাম মহাবালেশ্বরের আরেকটি খুব ফেমাস স্পট ম্যাপ্রো গার্ডেনে। এটাকে স্ট্রবেরি গার্ডেনও বলে এবং শীতকালে এখানে স্ট্রবেরি প্লাকিংয়েরও একটি অনুষ্ঠান হয়। যাই হোক, এখানে পৌঁছে আমরা আবার অর্ডার দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম স্ট্রবেরি আইসক্রিম। এনজয় করলাম একটা দারুণ সন্ধ্যা এবং তারপর আস্তে আস্তে ফিরে এলাম আমাদের স্টেতে। ব্যস্ত জীবনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফ্যামিলির সাথে এনজয় করলাম বেশ কটা দিন। দারুণ কাটলো আমাদের মহাবালেশ্বর ট্রিপ। আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমাদের ভিডিওটা। একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।